Look at the boat. Quiet, quiet, quit. Adapt, adopt, adapt. What is the difference between these words? Look here. Species or species. Alter or alter. What is the correct pronunciation of this word? If you don't know of them, this lecture is for you. আমি আজকে তোমাদেরকে একটা সিন প্যাসেজ পড়াবো আর সিন প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড যেগুলোর আমরা প্রায় মিসপ্রোনাউন্স করে থাকি এগুলো দেখাবো এবং কিছু ওয়ার্ড এখানে খেয়াল করো, এই সেন্টেন্সটার দিকে খেয়াল করো, এখানে টাইম রয়েছে কিন্তু তারপরে দেখো হ্যাভ বিন। টাইম তো সিঙ্গুলার না প্লুরাল নাকি, কিন্তু তারপরে কি হ্যাভ বিন বসবে না হ্যাজ বিন বসবে। জাস্ট কিছু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে কিছু সিনোনিম আর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আজকের সিন প্যাসেজটা থেকে তোমরা শিখতে পারবে কিছু ওয়ার্ডের শুদ্ধ উচ্চারণ, কিছু ওয়ার্ডের সামান্য কিছু চেঞ্জের কারণে কিভাবে মিনিং চেঞ্জ হয়ে যায় এবং কিছু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আমি এই সিন প্যাসেজটা থেকে তোমাদেরকে পড়াবো। তোমরা এই মুহূর্তে যারা ভিডিও লেকচারটা দেখছো তোমরা এই যে ইউনিট 2 লেসন 1 এটা তোমরা খুলো। এটা হচ্ছে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস ইউনিট 2। আর যারা সেকেন্ড ইয়ারে যাদের পুরাতন বই তাদের হচ্ছে এটা ইউনিট 13 লেসন 1। তাহলে এটা লেসনটার নাম হচ্ছে সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স। এটা হচ্ছে নাম। তাহলে আমি আশা করব যে তোমরা ইতিমধ্যে বইটা নিয়ে সামনে বসেছ, এবার তোমরা লেকচারটা ধরো আমার সাথে সাথে। দেখো আমি পড়াচ্ছি। We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. এখানে তোমরা খেয়াল করো, এখানে কিন্তু স্পেসিস না, এটার উচ্চারণটা হবে দেখো স্পিসিস। এটা হচ্ছে এস সাউন্ড, এটা হচ্ছে ফা সাউন্ড, এটা ই, এটাকে বলা হয় লং ই। এটা শা সাউন্ড, এটা ই, এটা জা সাউন্ড, যার কারণে এটার উচ্চারণটা হবে হচ্ছে স্পিসিস। আর এটার অল্টার হবে না, এটার উচ্চারণ হবে ওল্টা। এখানে দেখো ঠা সাউন্ড, এই যে এটা হচ্ছে ঠা সাউন্ড, এটা হচ্ছে ইংলিশরা একটু স্ট্রেস দিয়া বলে। তাহলে এটা হচ্ছে কি ওল্টা আর এটা হচ্ছে কি স্পেসিস। তাহলে এখানে খেয়াল করো, উই হিউম্যান বিংস, আমরা মানব জাতিরা, টেন্ড মানে হচ্ছে প্রবণতা থাকা, টেন্ড টু আমাদের একটা প্রবণতা রয়েছে, ফরগেট ভুলে যেতে, হাউ ফার কত দূর, উই হ্যাভ কাম আমরা এসেছি, অ্যাজ আ স্পেসিস একটি প্রজাতি হিসেবে, ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম। রিলেটিভলি অপেক্ষা তুলনামূলকভাবে, শর্ট পিরিয়ড কম সময়, অফ টাইম অর্থাৎ আমরা মানবজাতি হিসাবে আমরা প্রায় ভুলে যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। একটি প্রজাতি হিসাবে তুলনামূলক কম সময়ে আমরা কতটা সামনে এগিয়েছি। ইট ওয়াজ অনলি ইন দ্য 1870s। এটা বলতে হবে, এখানে দেখো ছোট্ট একটা এস রয়েছে, এটা মানে হচ্ছে টেন্স মানে হচ্ছে দশক, TENS। তাহলে এই যে এসটা এখানে দেওয়া হয়েছে কোনো সালের সাথে। এখানে দেখো এখানে কি আছে 1870s, এটাকে বলতে হবে কিভাবে 1870s। তাহলে এটা মানে হচ্ছে দশক। ইট ওয়াজ অনলি এটা ছিল শুধুমাত্র ইন দ্য 1870s 1870 দশকে, ওয়েন উই হ্যাড দ্য ফার্স্ট হাউস আমাদের যখন প্রথম বাড়িটা হয়েছিল, দ্যাট ওয়াজ লাইটেড উইথ ইলেকট্রিসিটি অর্থাৎ আমাদের মাত্র 1870-এর দশকে আমাদের বাড়িঘর প্রথম বিদ্যুতায়িত অর্থাৎ বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছিল। কার্স জাস্ট স্টার্টেড টু বিকেম অ্যাভেইলেবল। তাহলে গাড়িগুলো জাস্ট স্টার্টেড চলা শুরু করেছিল, অ্যাভেইলেবল হওয়া সহজলভ্য হওয়া শুরু হয়েছিল 100 years ago 100 বছর আগে। চার্লস লিংবার্ড মেড দ্য ফার্স্ট ট্রান্সঅ্যাটলান্টিক ফ্লাইট ইন
1927। তাহলে 1927 সালে চার্লস লিংবার্ড একজনের নাম, উনি মেড দ্য ফার্স্ট, উনি প্রথম একটা ফ্লাইট করেছিলেন, সেটা হচ্ছে ট্রান্স আটলান্টিক। ট্রান্স মানে ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশনের এখানে সংক্ষিপ্ত রূপটা দেওয়া হয়েছে, অর্থাৎ আটলান্টিকের এই পার থেকে ওই পারে প্রথম ফ্লাইট চালু করেছিল চার্লস লিংবার্ড। সেটা ছিল মাত্র কতদিন আগে? 1927 সালে। Televisions didn't become widely available until after World War II। তাহলে টেলিভিশন অর্থাৎ আমরা যে টিভি দেখি, ডিডেন্ট, এখন এমন কোনো বাসা নেই, বাড়ি নেই যেখানে টিভি নেই, কিন্তু এখানে দেখো বলা হয়েছে টেলিভিশন ডিডেন্ট বিকাম, টেলিভিশন হয়নি ওয়াইডলি ব্যাপকভাবে অ্যাভেলেবল সহজলভ্য আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, মানে ওই যে ওয়ার্ল্ড ওয়ার টু এর পর, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার টু তোমরা জানো যে 1939 সালে শুরু হয়ে 1945 সালে ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হয়েছিল। আর 1945 সালে আবার ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠার মাধ্যমে এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে। তাহলে 1945 সালের পরে হচ্ছে টেলিভিশন বিশেষভাবে যে অ্যাভেলেবল হওয়া শুরু হয়েছে। তারপর এখানে খেয়াল করো, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, দ্য অ্যাডভান্সেস, যে অগ্রগতিগুলো হিউম্যান কাইন্ড, মানব জাতি, হ্যাজ মেড, তারা করেছে, ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে, হ্যাভ বিন নাথিং, এটা আর কিছুই না, শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি, এটা একটা অসাধারণত্ব ছাড়া আর কিছুই না। দেখো এই সেন্টেন্সটা আমি বোর্ডে লিখেছি, এখানে দেখো দুইটা ক্লজ রয়েছে, কিন্তু এখানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, কিন্তু এখানে দেখো আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকা জরুরি, কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে যখন দ্যাট ব্যবহার করা হয়, এটা দ্যাট বা হু এগুলা মাঝে মাঝে না ব্যবহার করা যায়। এখানে খেয়াল করো, দ্য অ্যাডভান্সেস ম্যানকাইন্ড হ্যাজ মেড ইন এ রিলেটিভ শর্ট পিরিয়ড অফ টাইম, এখানে দেখো এই যে এই অংশটা এখানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা এখানে আমি এখানে লিখলাম যে সাব ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে খেয়াল করো, এখানে মেইন যে ওয়ার্ডটা অর্থাৎ মেইন ক্লজটা হচ্ছে দ্য অ্যাডভান্সেস, এটা দেখো প্লুরাল রয়েছে, তাহলে দ্য অ্যাডভান্সেস হ্যাভ মেড, এখানে দেখো এই যে অ্যাডভান্সেস এটা প্লুরালের কারণে ওইখানে কিন্তু হ্যাভ বসেছে, তাহলে ওইখানে কিন্তু টাইমের সাথে হ্যাভের সাথে কিন্তু এই ধরনের কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে খেয়াল করো, দ্য অ্যাডভান্সেস অর্থাৎ অগ্রগতি, হ্যাভ মেড নাথিং, এই যে অগ্রগতিটা, উন্নতিটা, নাথিং শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি, এটা একটা অসাধারণত্ব ছাড়া আর কিছুই না। তাহলে অ্যাডভান্সেসটা কি? দ্যাট, এখানে কিন্তু একটা দ্যাট রয়েছে, এই দ্যাটটা এখানে না দিলেও চলে, তবে মডার্ন ইংলিশে এই দ্যাটটা দেওয়া হয় না। দ্য অ্যাডভান্সেস হিউম্যান কাইন্ড হ্যাজ মেড, এখানে দেখো হিউম্যান কাইন্ড হ্যাজ মেড, এখানে দেখো সাবজেক্ট রয়েছে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, তাহলে এখানে একটা ক্লজ, আবার দেখো অ্যাডভান্সেস এই একটা সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব। তাহলে আমরা জানি যে মেইন ক্লজ অর্থাৎ সাব ক্লজ কোথায় কোথায় বসতে পারে, সাবজেক্ট এবং মেইন ভার্বের প্রধান ক্লজের মাঝখানে বসতে পারে, কোনো সেন্টেন্সের শুরুতে বসতে পারে, আবার শেষেও বসতে পারে, এই তিনটা অবস্থানে সাব ক্লজ বসতে পারে। তাহলে আমি আশা করব যে এই টাইমের সাথে কিন্তু এই হ্যাভ বিনের সাথে কিন্তু দেয়ার ইজ নো রিলেশন বিটুইন টাইম অ্যান্ড হ্যাভ বিন। তো তোমরা যদি ক্লজগুলো যদি না বোঝো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোন ভার্বটা কেন হলো, কি কারণে হলো, এইটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাহলে এখানে খেয়াল করো, এই সেন্টেন্সটার আমি বাংলা করছি, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, দ্য অ্যাডভান্সেস অগ্রগতি, হিউম্যান কাইন্ড হ্যাজ মেড
যেটা মানব জাতি করেছে ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, যে তুলনামূলকভাবে কম সময়ে, হ্যাভ বিন নাথিং, এটা আর কিছুই না, শর্ট অফ এক্সট্রাঅর্ডিনারি, এটা একটা অসাধারণত্ব ছাড়া আর কিছুই না, পারহ্যাপস, সম্ভবত, জাস্ট এক্সট্রাঅর্ডিনারি ইজ হাউ, সম্ভবত এটা হচ্ছে একটা আরও অসাধারণত্ব, সেটা কি, ইজ হাউ উই টেন্ড, কিভাবে আমাদের একটা প্রবণতা রয়েছে, টু সিম্পলি, খুব সাধারণভাবে, অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া। এখানে খেয়াল করো, অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, আবার অ্যাডপ্ট মানে হচ্ছে অবলম্বন করা, আবার অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ। তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু শুধু একটা যে লেটার চেঞ্জ হয়ে কিন্তু অর্থ ভিন্ন হয়ে গেছে। তাহলে আমি আবার বলছি, অ্যাডপ্ট অবলম্বন করা, অ্যাডাপ্ট মানিয়ে নেওয়া, আর অ্যাডেপ্ট অর্থ হচ্ছে দক্ষ। তাহলে এখানে খেয়াল করো, সিম্পলি অ্যাডপ্ট, কিভাবে আমরা খুব সহজভাবে আমরা মানিয়ে নিয়েছি টু দিস ইনক্রেডিবল চেঞ্জেস, আমরা কি ধরনের এই অবিশ্বাসযোগ্য এই পরিবর্তনের সাথে যে আমরা নিজেদেরকে মানিয়ে নিয়েছি, এটাও একটা বিষয়, এটাও একটা অসাধারণত্ব। নট রিয়েলাইজিং, এটা না বুঝে, হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড, এটা না বুঝে কিভাবে পুরোপুরিভাবে আমাদের বিশ্ব হ্যাজ বিন অল্টার্ড, কিভাবে পরিবর্তন হচ্ছে ইন আ শর্ট স্প্যান অফ টাইম, অল্প সময়ের মধ্যে। উইথ দ্যাট ইন মাইন্ড, এই ফ্রেজটার অর্থ হচ্ছে মনে রেখে। উইথ দ্যাট ইন মাইন্ড মানে হচ্ছে কি, মনে রেখে। উইথ দ্যাট ইন মাইন্ড, মনে রেখে, ইট ইজ ওয়ার্থ মানে মূল্যবান, এটা খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট, লুকিং ব্যাক, পিছনে তাকানো, অ্যাট সাম অফ দ্য অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস, যে এটা খুব পিছনে তাকানো মানে কি, যে গুরুত্বপূর্ণ আর আশ্চর্যজনক কিছু সায়েন্টিফিক অগ্রগতি, বৈজ্ঞানিক অগ্রগতি, উই হ্যাভ মেড, যেগুলো আমরা করেছি, ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, যে কিছু দিন আগে বা কিছু বছর আগে, ডিকেডস 10 বছরে হয় ডিকেডস, অর্থাৎ কয়েক দশক আগেই যে আমরা অগ্রগতিগুলো, অসাধারণ যে অগ্রগতিগুলো যে আমরা করেছি, এগুলোর দিকে পিছনে ফিরে তাকানো যাক। তাহলে প্রথম এখানে আলোচনাটা হচ্ছে দ্য আর্টিফিশিয়াল হার্ট, এখানে কিন্তু আর্টিফিশিয়াল না, দ্য আর্টিফিশিয়াল হার্ট অর্থাৎ কৃত্রিম হার্ট, হৃৎপিণ্ড। There is nothing but piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. এখানে খেয়াল করো, quite, এটা হচ্ছে quite, এটা হচ্ছে quiet, এটা হচ্ছে quite মানে হচ্ছে পুরোপুরি, সম্পূর্ণভাবে, হ্যাঁ, মোটামুটি। আর quiet মানে এটা হচ্ছে শান্ত, হ্যাঁ। আর কুইট মানে হচ্ছে লিভ, ত্যাগ করা। আমি আবার বলছি, এখানে দেখো, এটা মানে হচ্ছে পুরোপুরি কোয়াইট, এটা হচ্ছে কোয়াইট হচ্ছে শান্ত, আর কুইট মানে ত্যাগ করা। তাহলে এখানে খেয়াল করো, এই সিন প্যাসেজের মধ্যে এই ওয়ার্ডটা এখানে রয়েছে, দেয়ার ইজ নাথিং, এমন কিছুই নেই, দ্যাট যা, ফিক্স মানে জাগিয়ে তোলে, ফিক্স দ্য ইন্টারেস্ট অর্থাৎ মানুষের ইচ্ছা বা আগ্রহ জাগিয়ে তোলে, অব আ হিউম্যান বিইং, একজন মানুষের, quite as much as the prospect মানে প্রত্যাশা, of living a longer life অর্থাৎ মানুষের বেশি দিন যাবৎ বেঁচে থাকার যে প্রত্যাশা, এটা হচ্ছে কি মানুষের, এটা হচ্ছে একজন মানুষ সবচেয়ে বেশি চায়, একজন মানুষের সবচেয়ে বেশি চাওয়াটা হচ্ছে আরেকটু বেশি বেঁচে থাকা। তাহলে এখানে এটাই বলেছে, দেয়ার ইজ নাথিং, এমন কিছুই নেই, দ্যাট ফিক্স দ্য ইন্টারেস্ট, যেটা হিউম্যান মানুষ যে বেশি বেঁচে থাকতে চায়, তার প্রত্যাশাটা কি, যে বেশি দিন বেঁচে থাকা। ইমপ্ল্যান্টিং মানে হচ্ছে স্থানান্তরণ, অর্থাৎ একটা থেকে আরেকটা লাগানো, হ্যাঁ। মনে করো কারো চোখ নষ্ট হয়ে গেছে, সেখানে আরেকটা চোখ লাগানো, কারো হার্ট নষ্ট হয়ে গেছে, তাহলে একটা কৃত্রিম হার্ট লাগানো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ইমপ্ল্যান্টিং আ পারসন, যে একজন ব্যক্তি ইমপ্ল্যান্ট করা, পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982 ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ টুয়ার্ডস ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফ স্প্যান। তাহলে এখানে খেয়াল করো, ইমপ্ল্যান্টিং আ পারসন
অর্থাৎ একজন মানুষকে ইমপ্ল্যান্টিং করা, অর্থাৎ কোনো কিছু অঙ্গ সংযোজন করা উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট, একটা কৃত্রিম হৃৎপিণ্ড ইন 1982 সালে ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ। এটা ছিল একটা অসাধারণ পদক্ষেপ টুয়ার্ডস দিকে ইনক্রিজিং দ্য হিউম্যান লাইফ স্প্যান, মানুষের জীবন বৃদ্ধির জন্য। শাটল বেসড ডেন্টিস্ট, শাটল হলো একটা শহরের নাম, এটা হচ্ছে আমেরিকাতে ওয়াশিংটনের মধ্যে একটা সিটির নাম হচ্ছে শাটল। শাটল বেসড ডেন্টিস্ট অর্থাৎ একজন ডেন্টিস্ট, তার বাড়ি ছিল শ্যাটলে। তার নাম হচ্ছে কি, এই যে এখানে দেখো কমা দিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। কমা দিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। এখানে দেখো শাটল বেসড ডেন্টিস্ট, এই ডেন্টিস্ট এখানে দেখো দুই পাশে দুইটা কমা আছে। ডাক্তার বার্নি ক্লার্ক, এই ক্লার্ক অর্থাৎ এটা হচ্ছে অ্যাপোজিটিভ, কমা দিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করেছে। ডাক্তার বার্নি ক্লার্ক, এই যে ডাক্তার বার্নি ক্লার্ক ওয়াজ দ্য ফার্স্ট পারসন, তিনি ছিলেন প্রথম ব্যক্তি ইমপ্ল্যান্টেড, যাকে স্থানান্তর করা হয়েছিল অর্থাৎ একটা অঙ্গ সংযোজন করা হয়েছিল উইথ দ্য জার্বিক 7। তাহলে জার্বিক 7-এর পরে দেখো আবার একটা কমা আছে, এখানেও অ্যাপোজিটিভ, অর্থাৎ জার্বিক 7টা কি এটা তোমাকে বলা হবে এই কমার পরের অংশে। ওইখানে দেখো শাটল বেসড ডেন্টিস্ট, এরপরে কমা দিয়ে যে ডেন্টিস্টটা কে, ডেন্টিস্ট সম্পর্কে কথা বলা হয়েছে। আর এখানে উইথ দ্য জার্বিক 7, তাহলে জার্বিক 7টা কি এটা এরপরে দেখো কমা দিয়ে বলা হচ্ছে অ্যান আর্টিফিশিয়াল হার্ট, যেটা হচ্ছে একটা কৃত্রিম হৃৎপিণ্ড ইন্টেন্ডেড টু লাস্ট। এখানে দেখো লাস্ট কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যে হার্ট, যে এমন একটা হার্ট যেটা ইন্টেন্ডেড, যেটা উদ্দেশ্য করা হয়েছে টু লাস্ট লাইফ টাইম, অর্থাৎ লাইফ টাইমটা তার বেড়ে যাওয়ার জন্য। দ্য জার্বিক 7 আর্টিফিশিয়াল হার্ট, সেটা হলো একটা আর্টিফিশিয়াল হার্ট, ওয়াজ ডিজাইন্ড, যেটা ডিজাইন করা হয়েছিল বা যেটা তৈরি করা হয়েছিল বাই রবার্ট জার্বিক একজন সায়েন্টিস্ট, তিনি এটা তৈরি করেছিলেন। দো দ্য পেশেন্ট সারভাইভড 112 days, অর্থাৎ 112 দিন যদিও এই পেশেন্টটা বেঁচে ছিল। ইট ওয়াজ আ হিউজ স্টেপ, এটা ছিল একটা অসাধারণ পদক্ষেপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্ল্যান্ট, অর্থাৎ দিকে দ্য ডেভেলপমেন্ট উন্নতি অফ হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, অর্থাৎ সার্জারি মানে হচ্ছে অস্ত্রোপচার বা যেগুলো হচ্ছে মানে চিকিৎসার মাধ্যমে যে স্থানান্তর করা হয়, অর্থাৎ একজনের বললাম যে তোমাদেরকে যদি হার্ট নষ্ট হয়ে যায় বা কিডনি নষ্ট হয়ে যায়, কৃত্রিম কিডনি সংযোজন বা কৃত্রিম চোখ সংযোজন, কৃত্রিম পা সংযোজন, এটা হচ্ছে কি যে হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি। ওয়ান ডে, একদিন, মোর অ্যাডভান্সড ভার্সনস, তাহলে আরও উন্নত যে ভার্সনগুলো অফ আর্টিফিশিয়াল অর্গানস, যে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গগুলোর লাইকলি মানে হচ্ছে সম্ভবত, তাহলে সম্ভবত অ্যালাউ আস, আমাদেরকে অনুমতি দিবে টু লিভ মাচ লঙ্গার, আরও বেশি অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইফস, এবং আরও বেশি ইফেক্টিভ ফলপ্রসূ জীবনযাপন করতে হয়তো আমাদেরকে সাহায্য করবে। কারা সাহায্য করবে? যে এই ধরনের মোর অ্যাডভান্স ভার্সনস অফ আর্টিফিশিয়াল অর্গানস, অর্থাৎ কৃত্রিম যে অর্গানগুলো। হোয়েন উই গেট দেয়ার, যখন আমরা সেখানে পৌঁছব, উই উইল ও মানে হচ্ছে ঋণী থাকা, আমরা অনেক ঋণী থাকবো, আ লট অনেক বেশি, টু রবার্ট জার্বিকস আর্টিফিশিয়াল হার্ট, রবার্ট জার্বিক যে আর্টিফিশিয়াল কৃত্রিম হার্টটা তৈরি করেছিল এর প্রতি আমরা অনেক ঋণী থাকবো। প্যাসেজটা আমরা পড়া শেষ করলাম। এবার প্যাসেজ সম্পর্কিত এখানে দেখো আমরা কিছু এই আলোচনাগুলো, শুদ্ধ উচ্চারণগুলো আমরা করেছি, আর এই গ্রামাটিক্যাল ডিসকাশনটাও আমরা দিয়েছি। এখন আমি এখানে কিছু সিনোনিম রয়েছে আর এখানে কিছু আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ রয়েছে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় একটা দুইটা প্রশ্ন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে এসে থাকে। আর হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা জানা অত্যন্ত জরুরি। বিভিন্ন পরীক্ষায় আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, আর তুমি যদি বোঝো যে কোন পার্টস অফ স্পিচটা কোথায় বসবে, হ্যাঁ, it will be easier for you to understand any grammar and to write any topic
এখানে খেয়াল করো ওল্টার, ওল্টারের সিনোনিম হচ্ছে চেঞ্জ, অ্যামেন্ড। এখানে দেখো অবটেইন না কিন্তু আপটেইন, এটার প্রোনাউন্সিয়েশন হবে আপটেইন, আপটেইন, গেট, অ্যাকোয়ার, অ্যাচিভ, অ্যাটেইন। স্ট্রাটা, স্ট্রাটা মানে হচ্ছে স্তর। লেয়ার, লেভেল, ডিভিশন। পিক, পিক মানে অ্যারাইজ, এটার উচ্চারণ কিন্তু অ্যারাইজ না, অ্যারাইজ। তাহলে পিক, দেখো পিক, পিক, পিকের সিনোনিম, পিক মানে কি জাগিয়ে তোলা, উঠানো। তাহলে পিকের সিনোনিম হচ্ছে অ্যারাইজ, অ্যাওয়েক। উচ্চারণ হচ্ছে কি এটা কি অ্যাওয়েক। প্রসপেক্ট, প্রসপেক্ট, হোপ, ডিভিশন, এক্সপেকটেশন। প্রসপেক্টস মানে প্রত্যাশা, এই যে হোপ, ভিশন, এক্সপেকটেশন। ওকে, আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা সিনোনিম শিখলাম। তোমরা হচ্ছে এখানে যতগুলো সিনোনিম আছে তোমরা এগুলো শেখা ট্রাই করবে। আর এখানে খেয়াল করো ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, এখানে খেয়াল করো ইন একটা প্রিপোজিশন, এ একটা আর্টিকেল, আর্টিকেলের পরে দেখো এখানে একটা, দুইটা, তিনটা ওয়ার্ড রয়েছে, যার কারণে এটা হচ্ছে এখানে নাউন, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এখানে খেয়াল করো এই যে শেষে টিআইভিই আছে, কোনো ওয়ার্ডের শেষে যদি টিআইভিই থাকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অফ টাইম, অফ এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, সুতরাং এটা এখানে নাউন। এখানে খেয়াল করো কার্স, কার্স এটা একটা নাউন, কমন নাউন। আর কমন নাউন, কমন নাউনটা হচ্ছে, কমন নাউন কিন্তু কখনো সিঙ্গুলার বসতে পারে না। কমন নাউন যখনই বসবে কোনো সেন্টেন্সে তখন হয়তো এটাকে প্লুরাল করতে হবে, না হয় ইউ হ্যাভ টু প্লেস আ ডিটারমাইনার বিফোর ইট, এটার পূর্বে কোনো একটা ডিটারমাইনার দিতে হবে। এখানে খেয়াল করো এটা হচ্ছে এখানে এই বাক্যের এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে একটা নাউন, কমন নাউন, আর এখানে এটা হচ্ছে ভার্ব। আর এই যে মাঝখানে, তাহলে আমরা জানি যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। টু বিকাম, টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, এটা ইনফাইনেটিভ। আর বিকাম একটা লিঙ্কিং ভার্ব, এরপরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। এখানে খেয়াল করো ইন্টেন্ডেন্ট, এগুলো তোমাদের এই যে এই ফ্রেজগুলো বা এই ক্লজগুলো এগুলো হচ্ছে তোমাদের প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। ইন্টেন্ডেন্ট, টু লাস্ট, এখানে দেখো এটা কিন্তু ইনফাইনেটিভ, লাস্ট, লাস্ট কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আমরা সাধারণত লাস্টের ব্যবহারটা বেশিরভাগ অ্যাডজেক্টিভ হিসাবেই পাই বা অ্যাডভার্ব হিসাবে, এটা নাউন বা ভার্ব হিসাবে ব্যবহারটা খুবই কম রয়েছে। এখানে খেয়াল করো টু ইনফাইনেটিভ, লাস্ট, লাস্ট মানে বেঁচে থাকা বা বৃদ্ধি করা, এই অর্থে এটা ব্যবহৃত হয়েছে। তাহলে ইন্টেন্ডেন্ট ইচ্ছা করে টু লাস্ট আর লাইফ টাইম, তাহলে এটা হচ্ছে এখানে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, আর এখানে লাইফ টাইম, এখানে যেহেতু আর্টিকেল তাহলে লাইফ টাইম এখানে হচ্ছে নাউন। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হচ্ছে তোমরা যখন একটা যে সিন প্যাসেজটা তোমাদেরকে কেন দেওয়া হয়েছে, সিন প্যাসেজ, এটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য গ্রামার। তুমি ট্রাই করবে সিন প্যাসেজটা যখনই তুমি পড়বা এখান থেকে যে সেন্টেন্সগুলো কীভাবে কনস্ট্রাকশন হয়েছে এটা বোঝা ট্রাই করবা। আর হচ্ছে আমি পরবর্তী ক্লাসে, সামনের পরীক্ষা হচ্ছে তোমাদের ফ্লো চার্ট আসবে, এগুলোর পর থেকে আমি আর তোমাদেরকে ফ্লো চার্ট পড়াবো। থ্যাংক ইউ ফর বিং উইথ মি, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, আল্লাহ হাফিজ।